গুড স্টুডেন্টস বা গুড রিসার্চার্স বাট নট গুড প্রফেসর্স। তো তোদের অনেকবার ফ্রাস্ট্রেটেড লাগতে পারে। এই একটা জিনিস, এই একটা আইডিয়া আমি তোদেরকে আগে থেকে বলে দিচ্ছি। আহ, তোরা যখন আসবি, দেয়ার উইল বি আ লট অফ ক্লাসেস যেখানে তোরা কিছুই বুঝবি না। জিনিসটা এটাই যে ওই ক্লাসে জাস্ট টিচারটা কি বলছে শুধু সেটা শুনে গেলি, তারপর নিজের মতো এক্সপ্লোর করলি। তো কলেজ গিভস ইউ দ্য ফ্রিডম যে তুই নিজের মতো এক্সপ্লোর কর, তুই যেটা পড়তে চাস। তোর যদি আজ একটা ক্লাস করতে ইচ্ছা না করছে বিকজ তোর অন্য একটা কাজ আছে, তুই অন্য একটা জিনিস শিখতে চাস, তাহলে তুই সেটাও করতে পারিস। তো দিস ইজ হোয়াট যাদবপুর ইউনিভার্সিটি ইজ অ্যাবাউট। আর রিগার্ডিং প্লেসমেন্টস, তো হ্যাঁ, আমি প্লেসমেন্ট কোঅর্ডিনেটর ছিলাম। তো প্লেসমেন্ট সিনারিও যাদবপুর ইউনিভার্সিটি, আমি তোদেরকে একটা জিনিস আইডিয়া দিতে পারি। ইফ ইউ স্টাডি ওয়েল এনাফ, তুই যদি একটা ভালো সিজিপিএ মেনটেন করে রাখতে পারিস, অ্যান্ড ইফ ইউ ক্যান মানে তোদের ব্যাকলগ সব ক্লিয়ার করে একদম ঠিকঠাক করতে পারিস, তাহলে ইউ উইল ডেফিনেটলি গেট প্লেসড। মানে প্লেসমেন্ট নিয়ে তোর চিন্তা করার কোনো দরকারই নেই। যাদবপুরে এসে এই একটা জিনিস যে তোর প্লেসমেন্টের কোনো চিন্তা থাকে না। বিকজ আমি আমাদের ডিপার্টমেন্টের প্রেজেন্ট প্লেসমেন্ট সিনারিওর কথা বলছি। আমাদের 96% জন প্লেসড কারেন্টলি। আর বাকি যে 4% লোকজন আছে তারা হায়ার স্টাডিজে যাচ্ছে এবং এমটেকে অ্যাডমিশন নিচ্ছে। তো হায়ার স্টাডিজ বলতে বিদেশে যাচ্ছে পড়তে বা এমটেকে অ্যাডমিশন নিচ্ছে। তো বলতে পারি 100% প্লেসমেন্ট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। তো প্লেসমেন্ট নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। প্লেসমেন্ট নিয়ে এখন থেকে ভাবিস না, আমি বলবো এখন জাস্ট শেখার উপর ফোকাস কর। যারা এখন প্রিপেয়ার করছিস ভালো করে প্রিপেয়ার কর। আর তোদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারিস। মানে হ্যাঁ, তো এটাই। তোদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা করতে পারিস। হ্যালো দাদা, আমি আমি আর্য রয়, আমি যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রিক্যালের ফার্স্ট ইয়ার। কি আমি সেটা বলে দিচ্ছি। একটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, যেটা ডেটা অ্যানালিস্টের আন্ডারে পড়ে। একটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, যেটা ডেটা সায়েন্সের আন্ডারে পড়ে। আর একটা হচ্ছে তো ডেটা ইঞ্জিনিয়ারিং, যেখানে তোকে ডেটাটাকে ইঞ্জিনিয়ার করতে হয়। আই গিভ ইউ অ্যান আইডিয়া অন অল দ্য থ্রি সাব সাবসিস্টেন্স, ঠিক আছে? ডেটা অ্যানালিটিক্স কিসের উপরে কাজ করে? ডেটা অ্যানালিটিক্স ইজ অ্যাবাউট ব্রিঙ্গিং অ্যাবাউট ইনসাইটস। তোর কাছে ধরনের একটা ডেটা তৈরি করা আছে, ঠিক আছে? একটা ডেটা তৈরি করা আছে, মানে একটা লার্জ সেট অফ ডেটা যেখানে অনেকগুলো প্যারামিটার্স আছে, অনেকটা ডেটা আছে। এবার ওই ডেটা থেকে তোকে বার করতে হবে যেটা মিনিংটা কি, কোনো মিনিং কি আছে এই ডেটাতে, বা পুরোপুরি আনমিনিংফুল ডেটা। তো সেটা ডেটা অ্যানালিস্ট বার করছে, ঠিক আছে? তো একটা ডেটা অ্যানালিস্টের কাজ হচ্ছে টু ব্রিং আউট মিনিং ফ্রম ডেটা। তারপর আসছে ডেটা সায়েন্টিস্ট। একটা ডেটা সায়েন্টিস্ট কি করে? তোরা আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স মডেলস এগুলো শুনেছিস, আই গেস হুম। সবাই শুনে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। তো একটা ডেটা সায়েন্টিস্ট মডেল তৈরি করে, ঠিক আছে? তুই ধরেন ইনিশিয়াল একটা একটা ডেটা অ্যানালিস্ট আইডিয়া বার করলো, ঠিক আছে? একটা ডেটা অ্যানালিস্ট ডেটা থেকে আইডিয়া বার করলো যে হ্যাঁ এই জিনিসগুলো হতে পারে। তো ওই যে আইডিয়াটা বেরোলো, ওই আইডিয়াটা বেরোনোর পর তো আমার কনক্রিট কিছু একটা জিনিস তৈরি করতে হবে, আমাকে একটা মডেল তৈরি করতে হবে না? যে এবার নতুন ডেটা আসবে আমি নতুন আউটপুট দেবো, ধরে ইনপুট আসবে আমি আউটপুট দেবো। আমাকে একটা মডেল তৈরি করতে হবে। তো একটা ডেটা সায়েন্টিস্ট কি করে? মডেল তৈরি করে, ডেটা সায়েন্স মডেলস তৈরি করে, ঠিক আছে? তো মোস্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এলএমস নিয়ে কাজ হয়। আর একটা আছে ডেটা ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে? ডেটা ইঞ্জিনিয়ার্স কোথায়? ডেটা ইঞ্জিনিয়ার্স হচ্ছে সবার আগে যারা কাজ করে। এরা কি করে? এরা ডেটাটাকে তৈরি করে। মানে ধরে র ডেটা আসছে, ঠিক আছে? তোর তোর ফোন যেমন অনেক ডেটা তোর ব্যাপারে কালেক্ট করছে কন্টিনিউয়াসলি, এরকম হুম। হাজার হাজার লোকজন আছে তাদের ডেটাও কালেক্ট করছে। তো এই ডেটাগুলো কালেক্ট করে আসে একটা র ফর্মে। সেই ডেটাটাকে প্রসেস করে একদম সুন্দর করে তৈরি করার কাজটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারের। ওরা কি পাইপলাইন্স তৈরি করে, ওই পাইপলাইন্স দিয়ে ডেটাটা পাস হয় একদম সুন্দরভাবে তৈরি হয়ে চলে আসে। তারপর ডেটা অ্যানালিস্টের কাছে যায়, ডেটা অ্যানালিস্ট কিছু ইনসাইট বার করে। তারপরে ডেটা সায়েন্টিস্টের কাছে যায়, যারা মডেল তৈরি করে যে এই মডেলটা এই ডেটাটাকে বেশি ভালো ফিট করবে। রিটেলের জন্য ধরুন একটা মডেল হলো, তোর অন্য অন্য সেক্টরের জন্য একটা মডেল হলো, এরকম। এবার এইটা হচ্ছে একটা ওভারভিউ এই তিনটে রোলের, ঠিক আছে? ডেটা রিলেটেড এই তিনটেই রোল হয়, আর আলাদা কোনো সেরকম করে রোল হয় না। তো এই ওকে দাদা। এই রোলে যদি তুই ঢুকতে চাস, কি কি জিনিস লাগে আমি তোকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। ফার্স্ট থিং, তুই হুম। যদি ডেটা অ্যানালিটিক্স যেতে চাস, যেহেতু আমি ডেটা অ্যানালিস্ট আছি, তো যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে এসকিউএল। হুম। এসকিউএল বিকজ তোকে ডেটাবেসে ডেটাটাকে হ্যান্ডেল করতে হচ্ছে। হুম। তোকে যখন একটা পার্টিকুলার টাইপ অফ ডেটা বার করতে হচ্ছে, তো তোকে একটা কোয়ারি লিখে সেই ডেটাটাকে এক্সট্রাক্ট করতে হচ্ছে, ফেচ করতে হচ্ছে। তো তার জন্য এসকিউএল, ঠিক আছে? এসকিউএল ছাড়াও খুব বেসিক একটা জিনিস, যেটা হয়তো আজকাল পুরো সবাই জানিস বা সবার জানা উচিত, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এক্সেল কেন? তুই হ্যাঁ। ধরনের ডেটাটা বার করে নিচ্ছিস, ঠিক আছে? এবার তোকে মিটিং এ গিয়ে লোকজনকে দেখাতে হচ্ছে। মিটিং এর লোকজন এসকিউএল এর কোয়ারি বুঝবে না, মিটিং এর লোকজনকে এমন কিছু ভাবে দেখাতে হবে যাতে ওরা বুঝতে পারে। তো এক্সেলে তুই
ওই ফর দ্য মাসেস ডেটাটাকে গ্যাদার করে তার থেকে ধরনের পাই চার্টস বানালি বা বার গ্রাফস বানালি, ওই যে ভিজুয়ালাইজেশন সেটা তৈরি করতে পারবি, ঠিক আছে? তো এক্সেল হলো, এসকিউএল হলো। আর ওয়ান মেজর টুল যেটা তোর লাগে সেটা হচ্ছে পাইথন। পাইথন শেখা থাকলে তোর সব থেকে বড় অ্যাডভান্টেজ যে তুই পাইথনে একটা লাইব্রেরি হয়, পাইথনে ইনফ্যাক্ট অনেকগুলো লাইব্রেরি হয়, ঠিক আছে? বাট পাইথনে মোস্ট ইম্পর্টেন্ট লাইব্রেরি হচ্ছে পান্ডাস, ঠিক আছে? পান্ডাস দিয়ে তুই এসকিউএল এ যেটা করছিস সেটাই করতে পারবি, বাট অন আ মাচ লার্জার স্কেল, অন আ মাচ প্রোগ্রামেটিক ওয়ে, ঠিক আছে? খুব সুন্দরভাবে করতে পারবি তুই। তো পান্ডাস, তো পাইথন যদি তো শেখা থাকে, তুই পান্ডাস শিখলি, নামপাই শিখলি, এরপর ডিফারেন্ট যে লাইব্রেরিজ হয় সিবন, ম্যাটপ্লটলিব, এগুলো শিখলি। এগুলো শিখলে তোর একটা ফান্ডামেন্টাল বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, ঠিক আছে? আর এর সাথে সাথে প্রজেক্ট বানাতে থাকলি, তো তোর রেজিউমেটাতে তুই ভরতে থাকলি যে এই প্রজেক্ট গুলো করেছি, এই ডেটা অ্যানালিটিক্স এর একটা ড্যাশবোর্ড বানিয়েছি, এই একটা মডেল বানিয়েছি, ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমএল মডেল বানিয়েছি। দ্যাট উড বি এনাফ টু গেট ইনটু এনি অফ দ্য রোলস, এনি অফ দ্য থ্রি রোলস, ডেটা ইঞ্জিনিয়ারিং হোক, ডেটা অ্যানালিস্ট হোক, বা ডেটা সায়েন্টিস্ট হোক। তো এই তিনটেই মোস্টলি লাগে। ওকে দাদা, আর আরেকটা বলতে চাইছি যে কারেন্টলি তো আমি ফার্স্ট ইয়ারে রয়েছি। সো কারেন্টলি বিভিন্ন এক্সট্রা কারিকুলার জিনিসে, যেমন আমি রোবোটিক্স অ্যান্ড ভিএলএসআই সেগমেন্টেও জিনিস শেখার চেষ্টা করছিলাম অ্যান্ড ট্রাই করছিলাম বিভিন্ন। সো সেগুলোতে টাইম দিতে হয়। সো সিটি অ্যান্ড সেমিস্টারের জন্য মানে টু বি অনেস্ট, মানে এক্সামের জাস্ট আগেই টাইম পাওয়া যায়। সো এখন জাস্ট ফার্স্ট ইয়ারে তাই ম্যানেজ হয়ে যাচ্ছে। এবার আপকামিং ইয়ার্সে বা সেকেন্ড ইয়ার্সে তো প্রেশারটা বেশি থাকবে। সো সেটার জন্য কিছু টিপস দিতে পারবে, মানে টাইম ম্যানেজমেন্ট বেসিক্যালি? দেখ, আমাদের ক্ষেত্রে আমরা যেটা ভুল করতাম সেটা হচ্ছে জাস্ট এক্সামের আগের দিন পড়তে বসতাম, ঠিক আছে? হ্যাঁ, তুই যদি হ্যাঁ। এক্সামের জাস্ট এক উইক আগে পড়তে বসিস না, তাহলে ওই ভুলটা তোরা করবি না। জাস্ট এক উইক আগে পড়তে বস, অ্যান্ড ওই এক উইক সবকিছু সেরে দেয়। ওই এক উইক কারোর জন্য তোর টাইম নেই, শুধু তোর পড়ার হুম, জন্য টাইম আছে। তো হুম। এরকম করি কর, ক্লাস টেস্টের আগেও ধরে এক উইক পড়লি, দ্যাট উড বি এনাফ ফর ইউ টু গেট আ গুড সিজিপিএ। ওকে দাদা। আর অ্যান্ড পিওয়াই কিউস হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, পিওয়াইকিউজ, হ্যাঁ ডেফিনেটলি। অ্যান্ড তোমার কোনো গেট রিলেটেড এক্সপিরিয়েন্স হয়েছে? না, আমি গেট দিইনি, বাট আই এম থিঙ্কিং অফ গিভিং গেট ইন ডিএ অ্যান্ড সিএস নেক্সট ইয়ার। তো গেট নিয়ে যদি তুই পড়তে চাস তাহলে ইউটিউবে অনেক রিসোর্সেস আছে, এক্সপ্লোর তোকেই করতে হবে নিজের থেকে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। দাদা ও নিজে 8.9 পয়েন্টার ও নিজে জিজ্ঞেস করলো কিভাবে পড়তে হবে। না, আমি আপকামিং ইয়ার্স এর জন্য বলছি, মানে ফার্স্ট ইয়ার তো এটা তো। আচ্ছা, আর বাকিরা কেউ কোয়েশ্চেন? হাই দাদা, আমি আতসী। তো আমি এখন সবে ডব্লিউবিজেই দিয়েছি, তো আপাতত রেজাল্টের জন্য ওয়েট করছি। তো লাইক আমার এখন মোটামুটি ফ্রি টাইমে আছে, তো লাইক তার আগে আমি এখন কি কিছু লাইক কোর্স বগেরা কিছু করতে পারি যেটা ফিউচারে গিয়ে হয়তো কাজে দিতে পারবে? তুই কি আগে কখনো কোডিং করেছিস? কোডিং বলতে আমার যেহেতু 11-12 কম্পিউটার সায়েন্স ছিল, তো বেসিকটুকু জানি আর কি, তার থেকে বেশি জানি না। ঠিক আছে, তাহলে একটা কাজ করতে পারিস তুই। কোর্স আলাদা করে কিনতে বারণ করবো আমি। তুই স্ট্রাইভারের একটা কোর্স আছে A to Z বলে, কোডিং এর ডিএসএ, ওইটা স্টার্ট করতে পারিস। তো যখন তুই ধরে কলেজে অ্যাডমিশন নিলি তার আগে তোর একটা অলরেডি আইডিয়া হয়ে থাকবে। আপাতত বলবো বেশি জিনিস এখনই নিতে যাস না, করতে যাস না, বিকজ দ্যাট উইল ওভারওয়েলম ইউ, ঠিক আছে? কলেজে হোক, লোকজন যেরকম করবে কথাবার্তা বলবি, গ্রুপ তৈরি করবি, সেরকম ভাবে করবি। বাট নিজে যদি এখন কিছু করতে চাস তো ডিএসএ করতে পারিস নিজে একা বসে, দ্যাট উড বি গুড এনাফ। থ্যাংক ইউ। She is getting 93 in WJ, তো পেতে পারে কোনো যাদবপুর। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আজকে আমি মোটামুটি কোন ব্রাঞ্চ পেতে পারি? আমাদের সময় যেমন 2021 বলছি, 2021 স্ট্যাটস অনুযায়ী আমাদের যেমন 85 হয়েছিল, আমার 85-এ আমার Okay. 663 র্যাঙ্ক হয়েছিল। আই গট ইনস্ট্রুমেন্টেশন, বাট আমার ইলেকট্রিক্যালও হচ্ছিল। আমি ইনস্ট্রুমেন্টেশন নিয়েছিলাম বিকজ আমার কারিকুলামটা বেটার লেগেছিল। তোর 93-তে ইফ দ্য কোয়েশ্চেন পেপার ইজ টাফ এনাফ দিস ইয়ার, তাহলে তোর আইটি সিএসসি তো হয়ে যাওয়া উচিত। আর যদি টাফ নাও হয় তাও ইলেকট্রনিক
দেখা যায়। কিন্তু দাদা আসলে আমি তো ড্রপার, কিন্তু আমি আগের বছর যখন দিয়েছিলাম আমার 17 কে র্যাঙ্ক এসেছিল, তো সেখানে যখন আমি দিয়েছি কিন্তু আমার যে মার্কস এসেছিল না ওটাতে আমার আগের বছর 70 মার্কস এসেছিল, 74 না 70 অমনি কিছু একটা এসেছিল। তো সেখানে যদি আমার 17 কে র্যাঙ্ক এসে থাকে, তো এইবারে কি হবে, অনেক একটু তো চাপে আছি তো। হ্যাঁ ওটাই আর কি। দেখা যাক, অল দ্য বেস্ট। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার তোর ইলেকট্রিক্যাল বা ইনস্ট্রু হওয়া উচিত 93 তে, 93 ইলেকট্রিক্যাল হওয়া উচিত লাস্ট ইয়ার, একদম এক্স্যাক্টলি ভালো। আচ্ছা তো হয়ে ইলেকট্রিক্যাল দাদা মানে আমার একটা ইনস্ট্রু প্রশ্ন নিবি? আছে। দাদা বলো আমার একটা কোশ্চেন বলো। আছে দাদা। দাদা যাদবপুর ইউনিভার্সিটিতে দাদা স্টার্টআপ কালচার কেমন আছে দাদা? আচ্ছা, তোরা কি রিসেন্ট ডেটা সূত্রমের ব্যাপারে শুনেছিস কেউ? না হ্যাঁ শুনে দাদা। থাকলে সার্চ করে দেখিস। ডেটা সূত্রম, DATASUTRM, ডেটা সূত্রমের ব্যাপারে শুনেছিস কি তোরা? ডেটা সূত্র না দাদা। আমাদের যাদবপুরে 3জন অ্যালামনাই মিলে তৈরি করেছিল। তো ওইটা ওয়াই কম্বিনেটর ব্যাক 382 ক্রোর্স মতো মনে ফান্ডিং পেয়েছে। সার্চ করে দেখিস, জানতে পারবি। আচ্ছা, তো ডেটা সূত্রম। এটা আই গেস তোদেরকে একটা আইডিয়া দিয়ে দেবে। ইয়া, ও মানে এটা they are গেস backed তোকে by Y idea community. দিয়ে দেবে যে ডেফিনেটলি ইয়েস, ওয়াই কম্বিনেটর। আর ডেটা সূত্রম ছাড়াও তো ফ্লাটার আছে। আর আমাদের তো কন্টিনিউসলি কাজ করেই যায়, মানে স্টার্টআপসে তুই ইফ ইউ ইন্টারাক্ট উইথ পিপল যারা স্টার্টআপসে কাজ করছে, তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আছে একটা কালচার তো আছে। তুই ই সেলে ঢুকলে, অন্টারপ্রেনারশিপ সেল যেটা, অন্টারপ্রেনারশিপ সেলে দেয়ারস আ লট অফ ইভেন্টস যেগুলো ডেডিকেটেডলি হয় টু এক্সপ্লোর স্টার্টআপস এন্ড এভরিথিং, যাতে তুই একটা আইডিয়া পাস, তারপর তুই নিজের স্টার্টআপ পরে তৈরি করতে চাইছিস, অবভিয়াস। আর এমনি দাদা কলেজ থেকে মানে কোনো হেল্প পাওয়া যায় এমনি বাই ফ্রম প্রফেসরস? দেখ, আমি তোকে একটা আইডিয়া দিতে পারি। কলেজ যেমন আমাদের আইআইসি আছে, আইআইসি সাপোজ টু গিভ ইউ ফান্ডিং, বাট দ্য ফান্ডিং অ্যামাউন্ট ইজ ভেরি লো, ঠিক আছে? ফান্ডিং অ্যামাউন্টটা খুবই কম। কিন্তু তুই যদি ফান্ডিংটা পাস, তোর একটা নেটওয়ার্ক, অ্যালামনি নেটওয়ার্ক চলে এলো, যারা অলরেডি আইআইসি ফান্ডিং পেয়েছে। তো ওই অ্যালামনি নেটওয়ার্কটাকে লেভারেজ করে তুই তখন তোর কোম্পানি বা স্টার্টআপকে গ্রো করতে পারিস। তো ডেফিনেটলি ফার্স্ট স্টার্টআপসে পেয়ে যাবে। বাট তুই কলেজ থেকে এক্সপেক্ট করাটা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং, বিকজ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তোকে একটা আইডিয়া দিচ্ছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ল্যাব ফোর। এই ল্যাব কথাটা মানে আমি যাদবপুরে এসেই বুঝতে পেরেছিলাম। অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিছু এক্সপেক্ট করিস না, বাট এই যে আইআইসি আছে, এই যে অর্গানাইজেশন গুলো আছে, দিস অ্যাকচুয়ালি প্রমোট স্টার্টআপস এভরিথিং। তো ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হাই দাদা, আমি এই বছর ডাব্লিউবিজেই দিয়েছি, কিন্তু আমার মানে যে অ্যাডভান্স খুব একটা ভালো হয়নি বলে ড্রপ নিচ্ছি। কিন্তু আমার যেটা মেন কোশ্চেন, যেটা আমি যদি বাই এনি চান্স নেক্সট ইয়ারেও সিএসসি না পাই, তাও কি আমি কোর ব্রাঞ্চে গিয়ে সিএস শিখতে পারবো? অ্যাবসলিউটলি। আচ্ছা, আরেকটা তাহলে জিনিস, তোদের যাদবপুর ইউনিভার্সিটি, হ্যাঁ আরেকটা জিনিস, যাদবপুর ইউনিভার্সিটি তো এখন আই গেস মাইনরের কনসেপ্টটা চলে এসছে। মাইনর বলতে একটা মেজর, ধরে তুই মেজর তোর অ্যালট হলো ইনস্ট্রুমেন্টেশন, মাইনরে তো সিএসসি হতে পারে। এই মেজর আর মাইনরের কনসেপ্ট চলে এসছে আমি যতদূর শুনলাম। তো এটা দেখতে পারিস, মানে আমি তো হ্যাঁ দাদা, ওটা নিউজে তো নেক্সট এটাই ইয়ার এসেছিল। থেকে applicable হবে। হ্যাঁ দাদা, নেক্সট ইয়ারের কারিকুলাম থেকে ওটা অ্যাপ্লিকেবল হবে। তো নেক্সট ইয়ার যদি তুই একটা নিস, তখন তো ওটা ইউজ করতে পারিস। তো প্রবলেম তো দেখছি না। আচ্ছা, আর যদি আমার কিছু বলার আছে। সব্যসাচী এইবার 100-র ওপরে নাম্বার পাচ্ছে, তো ওর যাওয়ার ইচ্ছা আসলে আইআইটি খড়গপুরেই, ডিউ টু সাম রিজনস। তো যাদবপুর পেয়েও কি ছেড়ে দেওয়াটা ওর জন্য মানে কি হবে, এটা সেই জন্য ও কনফিউশনে আছে। তুই কি সব্যসাচী, তুই কি আগে ড্রপ নিয়েছিস? মাইকটা আই গেস তোর অফ আছে সব্যসাচী। না, আমি এই বছর এইচএস দিয়েছি। তুই এই বছরই দিচ্ছিস? আচ্ছা দেখ, ড্রপের ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই। তুই যখন এতটা ভালো স্কোর করছিস, তুই অ্যাডমিশন নেওয়াতে তোর মানে স্পেসিফিক যদি কোনো পার্সোনাল রিজনস না থাকে, আর যদি তোর ওই আইআইটি ট্যাগটার থেকে বেশি তোর আইআইটি ট্যাগটার থেকে বেশি তুই তোর ফিউচার
যাদবপুর বিকজ যাদবপুর সিএসি আমি নিজের কয়েকজন ব্যাচমেটকে আইআইটি ছেড়ে, আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রাস ছেড়ে যাদবপুর অ্যাডমিশন নিতে, যারা সিএসসি তে অ্যাডমিশন নিতে। ইনফ্যাক্ট আমি তোকে এক্সাম্পল দিতে পারি, আমাদের সিএসসি একজন আছে অরিন বলে, ও আমার সাথেই ফিটজিতে আগে কোচিং করতো, গট ইনটু গুগলে পেয়েছে। তো তুই যদি থাকিস তো অ্যাডমিশন নিতে পারিস আমি বলবো, বাট যদি তোর আর কোনো পার্সোনাল রিজনস থাকে তাহলে ডেফিনেটলি। না মানে আমি যাদবপুরে অ্যাডমিশন নিয়ে নিতাম, কিন্তু মানে ওখানে সিএসসি টা হচ্ছে না বলে এই জন্যই নিচ্ছি না, আদারওয়াইজ এমন কোনো রিজন নেই। সিএসসি হচ্ছে না না আমার বলতে এত সিএসসি পেতে গেলে তো প্রায় 150-এর কাছাকাছি স্কোর করতে হবে না, আমার তো প্রায় 105-6 মতো হচ্ছে এরকম। ডিপেন্ড করছে না, র্যাঙ্কের উপর ডিপেন্ড করছে, রাইট? তোদের কি রেজাল্ট বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের? না বেরোয়নি এখন। তো ওয়েট করে যাও। আর সিএসসি না হলেও তুই আইটি তো পেয়ে যেতেই পারিস। দেখ আমাদের বেলায় কি হয়েছিল, আমাদের বেলায় দ্য কোয়েশ্চেন পেপার ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? তো সে কারণে 100 যারা করেছিল, 100 থেকে নিচেও যারা করেছিল 97, 98, তারাও সিএসসি পেয়ে গেছিল। এবার সেই জন্য আমি একটু শকড হলাম যে 100 উপরে স্কোর করেও কি করে হচ্ছে না, বিকজ 150 ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট মার্কস টু স্কোর। হ্যাঁ মানে আমি লাস্ট ইয়ারের রেসপেক্টে বলছি ওই জন্য। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আর একটা যেটা কোশ্চেন ছিল যে আমি নেক্সট কোশ্চেন বলি। হ্যাঁ বলো বলো। বলছিলাম বাই এনি চান্স যদি আমি কোর ব্রাঞ্চেই পেলাম, আর যদি কোর ব্রাঞ্চেই যদি ভালো করে শেখার ইচ্ছে থাকে, তাহলে অন্য কি অ্যাসপেক্টস আছে ওটা জানতে। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন, তুই কি আইটি তে অ্যাডমিশন নিবি না? তুই যদি আইটি তে অ্যাডমিশন পাস পরে গিয়ে, তুই কি আইটি তে অ্যাডমিশন নিবি? এই বছর নিচ্ছি না, এটুকু মানে সিএসসি হচ্ছে না বলে নিচ্ছি না, নেক্সট ইয়ার যদি হয়ে যায় তো ভালো কথা। বুঝতে পেরেছি, ঠিক আছে। কোর ব্রাঞ্চ, ঠিক আছে, তুই ধরে নে। এবার কোর ব্রাঞ্চের মধ্যে আমি তোকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। কোর ব্রাঞ্চ কি রকমের হয়? একটা হচ্ছে কোর সার্কিটাল। কোর সার্কিটালের মধ্যে তোর ধরে নে ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে, আমাদের ইনস্ট্রুমেন্টেশনও আছে। এই যে ডিপার্টমেন্টস গুলো আছে, এই ডিপার্টমেন্টস গুলো বিশাল রকমের স্কোপ, ঠিক আছে? বিশাল রকমের স্কোপ কিরকম? বিশাল রকমের ইন্টারডিসিপ্লিনারি স্কোপ। আর একটা হচ্ছে কোর ইঞ্জিনিয়ারিং। কোর ইঞ্জিনিয়ারিং কিরকম হয়? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। পাওয়ার ইঞ্জিনিয়ারিং ও সার্কিটালের মধ্যেই এখন কনসিডার করা হচ্ছে, বাট আলটিমেটলি কোর ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই পড়ে এগুলো, ঠিক আছে? তো এবার তুই যদি কোর সার্কিটালে পাস, কোর সার্কিটালে দেয়ার ইজ আ স্কোপ টু গেট কি কি ডোমেইনসে তোর ঢোকার চান্স আছে। দেখ তুই সফটওয়্যার তো ঢুকতেই পারিস, বিকজ মোস্ট সফটওয়্যার কোম্পানিজ অ্যালাউ অল সার্কিটাল ব্রাঞ্চেস। মানে আমাদের ইনস্ট্রুমেন্টেশন হোক বা ইলেকট্রনিক্স হোক, আমাদের সবাইকে অ্যালাউ করে, ঠিক আছে? তো তুই সফটওয়্যারে যেতে পারিস। সফটওয়্যার ছাড়াও তুই যদি ইনস্ট্রুমেন্টেশনে পড়িস, তাহলে তুই ইনস্ট্রুমেন্টেশন ডোমেনে যেতে পারিস বা ইলেকট্রনিক্স ডোমেনে যেতে পারিস। ইলেকট্রনিক্স ডোমেনে তোর ভিএলএসআই আছে, তোর মাল্টিমিডিয়া আছে, দেয়ার আর লট অফ স্কোপস, ঠিক আছে? সিমিলারলি তোর ইনস্ট্রুমেন্টেশনে অটোমেশন আছে, কন্ট্রোল আছে, এরকম বিভিন্ন সাবজেক্ট আছে, তো সেগুলো তুই যেতে পারিস পরে, কৃষি হোক বা চাকরি হোক, ঠিক আছে? আর ইলেকট্রিক্যাল হলে অবভিয়াসলি পাওয়ার সিস্টেমসে তুই চাকরি করতে পারিস, অ্যান্ড সিমিলারলি ফর ইলেকট্রনিক্স, ঠিক আছে? আর তোর যদি কোর ইঞ্জিনিয়ারিং এ যাস, ধরেন তুই মেকানিক্যাল নিবি বা কেমিক্যাল নিবি, মেকানিক্যালে তো অবভিয়াসলি দেয়ার আর লার্জ নাম্বার অফ কোম্পানিজ ইন মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যালও। আর তোর মেকানিক্যালে তো তুই যদি মাস্টার্স করতে চাস তাহলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আছে, তাছাড়া তোর স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, লট অফ সাবজেক্ট। তুই মাস্টার্স করবি, রিসার্চ করবি, লট অফ স্কোপ ইন দিস কোর ইঞ্জিনিয়ারিং। মানে আমি রিসার্চের দিক দিয়ে বলতে গেলে তোর মেকানিক্যাল হোক বা কেমিক্যাল হোক, দ্যার ইজ আ ভেরি লার্জ স্কোপ। আর তুই বিদেশে গিয়েও পড়তে পারিস, তো ডেফিনেটলি বহুত স্কোপ। ঠিক আছে, দেখছি পরের বছর যদি ভালো হয়ে যায় তো ওখানে নিয়ে নেবো। হাই দাদা, আমি প্রীতম, ক্লাস 12 গ্রেডার। তো আমার একটা কোশ্চেন ছিল যে অনেকে বলে যে কলেজ লাইফের পর লাইফ পুরো সেট, মানে অ্যাটলিস্ট যাদবপুর বা আইআইটি থেকে। তো তোমার কি এমন মনে হচ্ছে? পর কি বললি, আরেকবার রিপিট কর। দাদা বলছিলাম যে কলেজ লাইফ মানে আইআইটি বা যাদবপুর থেকে তারপর লাইফটা পুরো সেট হয়ে যায়, তো এরকম কি তোমার মনে হচ্ছে? না বোন, সেট তো কিছুই হয় না।
সেট কিছু হচ্ছে না। আমি নিজেও এখনো বলছি, আমি নিজে এখনো অনেক আনসার্টেন যে এখন চাকরিতে ঢুকছি, চাকরিতে গিয়ে কি করব। তো বিকজ একটা লেভেল অফ আনসার্টেনিটি থাকে, বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম তোর এরকম আনসার্টেনিটি আসবে না যে তুই কোম্পানি থেকে কিছুই করতে পারবি না বা সামথিং, তুই কিছু একটা শিখতে যাচ্ছিস ইউনিভার্সিটি থেকে। তো সেট তো হচ্ছে না, ডেফিনেটলি না, মানে এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট চাকরি নয় যে সেট হয়ে যাবে। বাট ইয়া, তুই কলেজের পর যাদবপুর থেকে হোক, আইআইটি থেকে হোক, ইউ উইল সি দ্যাট তুই কোথাও গিয়ে অনেকটা বেশি সিচুয়েশন হ্যান্ডেল করা শিখে গেছিস। যেরকম সিচুয়েশন আসো তুই ক্যান ডেফিনেটলি ফেস ইট। তো ওই ভয়টা আর থাকবে না তোর মধ্যে। আচ্ছা দাদা, মানে বিটেক করার পরে গভর্নমেন্ট জবে যাওয়ার কিরকম আছে? স্কোপ তো আছে, মানে তুমি যদি যেতে চাও তাহলে বিটেক করে তো ডেফিনেটলি যেতেই পারো। তুমি যেমন এখন তুই যদি যাদবপুরেই পড়িস করলি, আমাদের যেমন ডাইরেক্ট পিএসইউ হায়ারিং হয় এবছর, যেমন আমাদের গেল এসছিল আর বিপিসিএল এসছিল। তো ডাইরেক্ট হায়ারিং তো হচ্ছেই, প্লাস তুই গেট এক্সাম দিয়ে পেতে পারিস পিএসইউ গুলোতে, যারা হায়ারিং করছে এনপিসিআইএল হোক বা যারাই হায়ারিং করছে। প্লাস পিএসইউ বাদ দিয়ে তুই ধরে নে এসএসসি সিজিএল বলে একটা এক্সাম হয়। তো তুই গ্র্যাজুয়েট হলেই তো এসএসসি সিজিএল দিতে পারিস, এসএসসি সিজিএল দিয়ে পরে গিয়ে ইনকাম ট্যাক্স অফিসার হলি সেটাও করতে পারিস। আরইবিআই একটা এক্সাম হয়, সেটা দিতে পারিস। রেলের এক্সাম হয়। তো যদি গভর্নমেন্ট জবস পেতে হয় তো ইঞ্জিনিয়ারিং না করলেও চলে, বাট ইঞ্জিনিয়ারিং যদি করতে চাস ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং করলে তোর স্কোপ অনেক। গভর্নমেন্ট জব তো ডেফিনেটলি তুই যে কোনো গ্রাজুয়েট করলি দিলি পাওয়ার চান্স আছে। আদার দ্যান দ্য পিএসইউ, আমি এমনি নর্মাল এক্সাম গুলো বলছি, বাট গভর্নমেন্ট জবস নিয়ে কোনো প্রবলেম নেই ওটাই। দাদা আমি ক্লাস 12-এ পড়ি, আর আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমি একটা রেগুলার স্কুল গোয়িং স্টুডেন্ট, আর আমাদের বোর্ডসে এখন আমাদের ক্লাস 12-এ সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। ওই জন্য আমাদের এখন প্যারালালি বোর্ডসেরও প্রিপারেশন করতে হচ্ছে এবং আমাদের জেইরও প্রিপারেশন করতে হচ্ছে। এবার প্রবলেমটা কি হচ্ছে, এবার একটু আমি যেহেতু লেকচার দেখছি আর প্লাস বোর্ডসেরও প্রিপারেশন করছি, এবার টাইমের একটু ম্যানেজমেন্টের একটু প্রবলেম হচ্ছে। তুমি যদি একটু কিছু টিপস দাও। আচ্ছা, তো টাইম ম্যানেজমেন্টটা আমার নিজেরও ডিফিকাল্টি একটা হতো, বাট আমি কিভাবে ম্যানেজ করেছিলাম বলছি। তুই বোর্ডসের জন্য, ঠিক আছে, বোর্ডসের জন্য একটা পার্টিকুলার টাইম রেখে দে দিনের মধ্যে। ধরে নে এই টাইমটা আমি শুধু বোর্ডসের জন্যই পড়লাম। যে সাবজেক্টে তুই নিজের মতো ঠিক করে নে, একটা গাইড নে যে আজকে এই এই এত ঘন্টা থেকে এত ঘন্টা আমি বোর্ডসের জন্য পড়ছি, এই সাবজেক্ট পড়ছি, সব থিওরিটিক্যাল যতটা পড়ার পড়ছি। বাকি টাইমটা তুই লেকচার দেখ বা লেকচার দেখে নোটস বানা, আর রাতে গিয়ে ধরে নে স্কুলেতে পড়লি। আর প্রত্যেকটা week করে এর মনে তুই একটা করে এক্সাম দিলি। বোর্ডসের জন্য নয়, মানে জয়েন্টের জন্য। তুই বোর্ডসের জন্য অবভিয়াসলি মক পেপার সলভ করতে পারিস, বাট উইকেন্ডে একবার করলি। তো এরকম করে টাইমটা তোর ম্যানেজ হয়ে যাবে। ট্রাই করে দেখতে পারিস, মানে তোর জন্য যেটা ফিট ফিট হচ্ছে। আমার জন্য এটা কাজ করেছিল। আর আরেকটা কোয়েশ্চেন ছিল, মানে জাস্ট ক্যাজুয়ালি, যে সবাই বলে যে ইঞ্জিনিয়ারিং কলেজে সবাই পরীক্ষার এক রাত আগে বা 2 রাত আগে পড়তে বসে। এবার এত বড় সিলেবাস সবাই কি করে এক রাতের মধ্যে কভার করে, ওটাই জানার ছিল। দাদা এটা কমন আমার একটা কোশ্চেন হয়ে জিনিস বল, যাচ্ছে। না আমার একটা জিনিস বল। দাদা এইটা হচ্ছে আহ, সব থেকে তুই বড়, যখন মানে হ্যালো বুঝতে পারছিস, হ্যালো দাদা, আমি বলছি, তুই আমাকে একটা জিনিস। হ্যালো সৌমিতা। আমি সৌমিতা, আমি ঠিক ভেটেরিনারি আছে, ফার্স্ট ইয়ারে পড়ছি এখন। আমি এইটাই জানতে চাইছি যে ওই যে বলে না সবাই কলেজের এক রাত আগে পড়ে হয়ে যায়, বাট আমার না সেটা হয় না। তো এটা একটা বিশাল বড় চাপের জিনিস যে লোকে এক রাতে যেটা করে ফেলছে সেটা আমি অনেক দিন ধরে পড়েও করতে পারি না। মানে আমার প্রেশার হয়ে যায়, চাপ হয়ে যায়, মানে প্রচন্ড ভাবে যে এতটা সিলেবাস আছে, এতটা দেখে ফেলেছি, এতটা তো হবেই না, তাহলে তো আমার মার্কস কমে যাবে, সিটিতে মার্কস কমে গেলে সেমিস্টারে কমে যাবে, এই করতে করতে ভাবতে ভাবতে ওভারথিঙ্ক করতে করতে পুরোটা খারাপ। এটার কোনো রেমেডি বুঝতে আছে? পেরেছি বুঝতে পেরেছি। দেখ, তোরা যাদবপুর এসেছিলিস তখন একটা কথা হয়তো শুনেছিলিস, চাপলেস বলে, ঠিক আছে। তো প্রথমে তো চাপলেস হ। এইসব জিনিসকে চাপ অতটা নিস না, চাপ নিয়ে লাভ নেই। সত্যি বলছি, চাপ নিয়ে লাভ নেই। চাপ নিয়ে প্রেশার বাড়বে, প্রেশারের জন্য পড়তে পারবি না, মার্কস খারাপ আসবে, ঠিক আছে। এবার আমি বলছি এক রাত আগে যে কনসেপ্টটা কিভাবে এসছে।
আর কোন কোন সিচুয়েশনে অ্যাকচুয়ালি কাজ করে, কোন কোন সিচুয়েশনে কাজ করে না, ঠিক আছে। দেয়ার আর পার্টিকুলার সেট অফ প্রফেসর্স, যাদবপুরে এসে তুই দেখবি দেয়ার আর পার্টিকুলার সেট অফ প্রফেসর্স যারা সেম কোয়েশ্চেন বছরের পর বছর রিপিট করেই যাচ্ছে। আর এটা কাদের কাছ থেকে জানতে পারবি? তোদের সিনিয়রদের থেকে, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে হয়তো অতটা বুঝতে পারবি না, সেকেন্ড ইয়ারে গিয়ে ইট উইল বি পুরোপুরি ক্লিয়ার টু ইউ যে কয়েকটা পার্টিকুলার প্রফেসর কোয়েশ্চেন রিপিট করে যাচ্ছে। আর ইউজুয়ালি ওই প্রফেসর গুলি কিচ্ছু বোঝাতে পারে না, কিচ্ছু পড়াতে পারে না, কিছু বোঝাতে পারে না। তো ওই একটা লাকি সিনারিও থাকে যে সিনারিওতে তুই আগের রাতে ধরে নে পুরো পিওয়াইকিউটা সলভ করে নিলি, তারপরে জাস্ট পিওয়াইকিউটাই পড়লি, পরের দিন এক্সামে গেলি দেখবি সেম পিওয়াইকিউ এসছে, ইউ সলভ ইট, ইউ গেট আ ভেরি গুড স্কোর। মানে আমি নিজে এস পেয়েছি এরকম করে, অনেক সাবজেক্ট আছে। অ্যান্ড সাজেশনস ডেফিনেটলি, তোর যদি একটা টিচারের সাথে ভালো সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক কিভাবে সেটা বলে দিচ্ছি, অ্যাটেন্ড অল দ্য লেকচার্স। বিকজ ইঞ্জিনিয়ারিং কলেজে এসে তুই নোটিস করবি, অ্যাটলিস্ট যাদবপুরে আমি নোটিস করেছি, আমি লিটারেলি একটা প্রফেসরের ক্লাস শুধু আমি একাই করতাম, রোজ যেতাম, রোজ আমি একাই ক্লাস করছি। তো লাস্টে গিয়ে যখন আমি নিজে জিজ্ঞেস করছি সাজেশনের জন্য, তখন নিজের থেকেই দিয়ে দিচ্ছে, মানে আই ডু নট হ্যাভ টু ইভেন রিকোয়েস্ট অ্যাবাউট ইট। তো মার্কস পাওয়ার জন্য এই এই কয়েকটা জিনিস কাজ করে। এবার দেখ এই সিচুয়েশন গুলোতে কাজ করে এক রাত করে, কোন সিচুয়েশন গুলোতে কাজ করে না। দেয়ার আর সার্টেন সেট অফ প্রফেসর যারা খুবই ভালো পড়ায়, এত ভালো পড়ায় তাই ওদের একটা ইগো আছে। আর ওই ইগোটা এটা যে ওরা কোনোভাবেই তোকে সাজেশন দেবে না, কোনোভাবেই তোকে কোশ্চেন রিপিট করবে না, পুরোপুরি নতুন কোশ্চেন সেট করবে। তো সেই ক্ষেত্রে তুই যদি এক রাত যাস, ভেরি গুড চান্স তুই হয়তো পাসও করতে পারবি না, তো তোর সাপ্লি লেগে যাবে। আর আমি অ্যাকচুয়ালি এই পার্টিকুলার টিচার ধরে না, তাদের যে ক্লাস এতে যদি অ্যাটেন্ড করিস তাহলে হয়তো ক্লাস এক রাত পড়তে হচ্ছে না, এরকম জাস্ট নোট একবার দেখে যে পরের দিন পরীক্ষা দিয়ে ফুল মার্কস না হলেও গুড মার্কস, এ এস এরকম গ্রেড পেয়ে চলে আসতে পারে। তো বুঝে বুঝে দেখতে হবে, তোমাকে চিনতে হবে টিচারটা কিরকম। দাদা হ্যাঁ এটাই ছিল, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ দাদা। দাদা একটা প্লেসমেন্ট রিলেটেড কোয়েশ্চেন ছিল দাদা। বলো। যেমন আমরা দেখি যে ন্যাশনাল লেভেল যে ইউনিভার্সিটিস গুলো থাকে সেখানে ফাইন্যান্স কোয়ান্ট রিলেটেড কোম্পানিজ গুলো আছে, যেমন গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গ্যান, সেগুলো কি যাদবপুরে মানে ওদের ভিজিট হয়? অ্যাবসলিউটলি হয়, একদম হয়। তো ওইটার জন্য বেসিক্যালি দাদা কেমন রোড ম্যাপ হওয়া দরকার? দেখ ওরা আসে, বাট ওরা কোয়ান্ট ফাইন্যান্সে সেরকম ভাবে হায়ার করে না। আমাদের সেরকম কোয়ান্ট ফাইন্যান্সে হায়ার করার জন্য কোনো কোম্পানি আসে না, ঠিক আছে। আমাদের জেপি মর্গানও আসে, গোল্ডম্যান স্যাক্সও আসে, আর ওরা আসে হায়ার করতে অ্যানালিস্ট। এবার অ্যানালিস্টে কোয়েশ্চেন কিরকম হয় আমি বলছি, অ্যাপটিটিউড থাকে অ্যান্ড কোডিং কোয়েশ্চেন্স, এই দুটোই থাকে। তুই যদি অ্যাপটিটিউড তোর যদি স্ট্রং হয় আর তুই যদি কোডিং পারিস, ডিএসএ পারিস, দেন ইউ ক্যান ক্র্যাক দেয়ার অনলাইন অ্যাসেসমেন্ট রাউন্ড। তো ওটাই তোকে প্রপারলি করতে হবে। তোকে একটা রোড ম্যাপ বলছিস তো, হ্যাঁ ফাইন্যান্সের কনসেপ্ট তোর কাজে কখন লাগবে? ইন্টারভিউতে গিয়ে তোর যদি রেজিউমে তো দেখে তুই ধরনের কোন একটা অ্যালগোরিদম বানিয়েছিস ফর ট্রেডিং, যেটা মক ট্রেডিং এ তোর এত পার্সেন্ট প্রফিটস ইল্ড করেছে, ঠিক আছে, ওভার আ পিরিয়ড অফ টাইম। তো তোকে তখন ফাইন্যান্সের দিকে জিজ্ঞেস করতে পারে। ইন্টারভিউটা এমন একটা জিনিস যেখানে তুই তোর ইন্টারভিউয়ারকে নিজের রেজিউমে অনুযায়ী মুভ করাতে পারবি। তো তুই যেভাবে তোর রেজিউমেটা তৈরি করবি সেভাবে তোর ইন্টারভিউ তোকে কোশ্চেন করবে। তো এইটা হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে। রোডম্যাপ কি? রোডম্যাপ ইজ সিম্পল। রোডম্যাপ তুই ফার্স্ট ইয়ার থেকে ধরে কোডিং করা স্টার্ট করলি, আর অকেশনালি যখন তোর একটা ব্রেকস আছে যেগুলো তুই বোর হচ্ছিস, সেই টাইমে যখন তুই নর্মাল ক্যাটের পেপার নিয়ে কোয়েশ্চেন সলভ করছিস, ঠিক আছে, কোয়ান্টসের কোয়েশ্চেন গুলো সলভ করছিস। আমি বলছি এটা তোর কখন কাজে লাগবে? পরে গিয়ে যখন তোর ইন্টার্নশিপ সিজন আসবে সেকেন্ড ইয়ারের শেষে, হ্যাঁ সেকেন্ড ইয়ার থেকে তোর যখন ইন্টার্নশিপ সিজনের জন্য তোর ইয়েটা হবে, তখন তুই দেখবি যে তোর কোয়েশ্চেন গুলো যেগুলো আসছে তোর অনলাইন অ্যাসেসমেন্টে, তুই সেগুলো খুব সহজেই সলভ করে দিতে পারছিস, বিকজ ইউ হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড বিফোর। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তুই প্রিপেয়ার করেছিস এই জিনিসগুলোর জন্য। আর ওইটা তোকে একটা এজ দেবে, বিকজ ক্যাম্পাস প্লেসমেন্টসে রিলেটিভ জিনিসটা খুব কাজে করে, রিলেটিভ পারফরমেন্স। তোর বাকিরা পারছে না তোর বন্ধুরা, বাট তুই পারছিস, তো তার জন্য তুই সিলেক্ট হয়ে যাচ্ছিস, এরকম জিনিসও তুই দেখতে পাবি। তো রোড ম্যাপ এইটাই, তুই প্র্যাকটিস করতে থাক, এক্সপ্লোর করতে থাক। ফাইন্যান্স নিয়ে যদি তোর ইন্টারেস্ট থাকে তাহলে ভার্সিটির একটা ইয়ে আছে, ভার্সিটিসে তুই ডিভিডেন্ডস ইত্যাদি, মানে ইত্যাদি স্টকস রিলেটেড জিনিস পড়তে পারিস।
করতে হুম, পারিস আচ্ছা ওটা। হ্যাঁ ভার্সিটি ওইটা মানে এই নিখিল কামাতের না? ইয়েস ইয়েস, জিরো দ্য ভার্সিটি। আমি হ্যাঁ ওখানে জিরো স্টার্ট করেছিলাম, বাট আমার অতটা ইন্টারেস্ট লাগেনি তখন। বাট ইউটিউবে আরো রিসোর্সেস আছে, দেয়ার আর গুড বুকস টু, যেগুলোতে ফলো করতে পারিস। তো রিসার্চ কর, নিজে রিসার্চ কর, বার কর। মানে ব্রিফে এটা হচ্ছে যে অ্যালং উইথ কোডিং দাদা আমাদের ক্যাটের কোয়েশ্চেন কোয়ান্ট এগুলো আমাকে প্র্যাকটিস আলাদা করে চালিয়ে যেতে হবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। দাদা তোমার ফেভারিট সাবজেক্ট কি ছিল? ডিজিটাল ইলেকট্রনিক্স। অ্যাকচুয়ালি আমি জেই প্রিপারেশন টাইমের কথা বলছি, মানে ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে। আচ্ছা, ফিজিক্স, ফিজিক্সের মেকানিক্স পোর্শনটা। আচ্ছা, তুই ফিজিক্স কোথা থেকে পড়িস, কোন বই ফলো করিস? আমি আসলে ফিজিক্স ওয়ালার ওই অনলাইন থেকে পড়ছি। আর বই কিছু ফলো করিস না? না, ওখান থেকে ওটা পড়ার পর তারপর নোটস থেকে নোটস পড়ার পর জাস্ট কোশ্চেন করি। আর ওই কোশ্চেন করার এখন সেভাবে টাইম পাচ্ছি না, মানে সৌম্যদেব আর আমি একই স্কুলে পড়ি, তো ওখানে 75% অ্যাটেন্ডেন্স লাগে। এবার এখন সেমিস্টার সিস্টেম, তো সেমিস্টারে কি হচ্ছে এমসিকিউ। এবার মানে দুটো ওর জন্য আলাদা বোর্ডসের টিচার নিতে হয়েছে, যেটা আমি প্রথমে নেব না ভেবেছিলাম। তো বোর্ডসের টিচার সাথে স্কুল, আর এদিকে 4-5 ঘন্টা লেকচার, মানে রিভাইজ দিতে দিতেই টাইম চলে যায়। আর এখন বোর্ডসে ভালো মতো টাইম দিতে হচ্ছে, মানে আগে যেমন 1 মাস পড়লে হয়ে যেত, এখন ওটা পারছি না। বুঝতে পারছি, ঠিক আছে, কর। আর আমি বলবো পারলে টাইম পেলে, যদি টাইম পাস, কোন একটা বই ফলো করতে পারিস। আমি যেমন এইচ সি ভার্মা ফলো করেছিলাম। ভার্মা জাস্ট প্র্যাকটিস কোশ্চেন গুলোই দেখলি, এক্সাম্পল গুলোই দেখলি। কারণ বই দেখলে কি তোর একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা আইডিয়া আছে। লেকচার ফলো করছিস গুড এনাফ, নোটস ফলো করছিস গুড এনাফ, বাট একটা বই ফলো করতে পারিস ওটা। আচ্ছা, তুমি দাদা যেই অ্যাডভান্সের জন্য পড়েছিলে তাহলে? আমি অ্যাডভান্স দিই। আমি যেই মেন্স দিয়েছি, আর আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েছি। যে অ্যাডভান্স ও আচ্ছা। দেওয়ার আগে আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক চলে এসেছিল, লাইক ঠিক আছে, অ্যাডভান্স দেওয়ার ইচ্ছা নেই আর। দাদা এই ফিজিক্স রিলেটেডই একটা কোশ্চেন ছিল। ফিজিক্সের মেন্স লেভেল ডাব্লিউবিজে লেভেলের কোশ্চেন গুলো তো হয়ে যায়, কিন্তু যখনই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসে ওখানে তো মানে ডাইরেক্টলি কোনো এরকম ফর্মুলা বসিয়ে দিলাম বা হালকা ভেবে নিলাম হয়ে গেল, এরকম তো নেই। ওখানে মানে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা ঠিক হচ্ছে না, মানে ওই ফিজিক্সই কোথায় আটকে যাচ্ছে। আরে ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা দেখ, আমি অ্যাডভান্সড কোয়েশ্চেন সলভ করেছি। তো আমি একটা জিনিসই বলতে পারবো, তুই তোর যখন না ফান্ডামেন্টালস গুলো ক্লিয়ার হচ্ছে না, ততক্ষণ তুই ওই ক্রিটিক্যাল থিঙ্কিং এ পৌঁছাতে পারবি না। ফান্ডামেন্টালস কখন ক্লিয়ার হবে, যখন তুই বেসিক লেভেলের কোয়েশ্চেন অনেক সলভ করেছিস, ঠিক আছে? আর এটা কিভাবে হবে, যখন তুই এমন একটা বই ফলো করছিস বা এমন একটা জায়গা থেকে পড়ছিস যেখান থেকে তুই ক্লিয়ারলি যেটা পড়ছিস সেটা ভালো করে বুঝতে পারছিস। তোর হয়তো এখন যেখান থেকে পড়ছিস তোর মনে হচ্ছে তুই বুঝতে পারছিস, বিকজ তুই প্রবলেম সলভ করতে পারছিস। বাট আমি বলছি তুই পুরো কনসেপ্টটাই বুঝতে পারছিস। আমাদের যেমন রোটেশন চ্যাপ্টারটা অনেক জনের ভয় লাগতো, ঠিক আছে? কিন্তু আমার ভালো লাগতো, বিকজ মোমেন্ট অফ ইনার্শিয়া, তোর ইত্যাদি জিনিস আমি নিজে যখন ডেরাইভ করতে পারতাম না জিনিসগুলো, খুব সুন্দর লাগতো আমার, প্রচন্ড ইন্টারেস্টিং লাগতো জিনিস। আর ম্যাথস তো ভালো লাগতোই আমার, তো ফিজিক্স ওই কারণে আরো বেশি ইন্টারেস্ট গেছিল। তো তুই যখন ওই পুরো বেসিক্স থেকে জিনিসগুলো বুঝতে শিখবি, তখন দেখবি কোথাও গিয়ে তোর এই প্রবলেমস গুলো ডেফিনেটলি টাইম, বাট তুই সলভ করতে পারছিস। সলভ করতে করতে তোর ওই ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপারটা আসছিস না, তখন তোর ভাবতেও হবে না ক্রিটিক্যাল থিঙ্কিং ওরকম ভাবে। আরো একটা জিনিস, তুই যদি প্রপার সলিউশনস দেখিস না, অ্যাডভান্সড প্রবলেমস গুলো সলিউশন দেখিস, আর সেই সলিউশনস গুলোর ধরনের তুই বুঝতে পারছিস না, ঠিক আছে? তুই নর্মাল যে চ্যাট জিপিটি ইউজ করে ওকে বলিস যে বুঝিয়ে দাও আমাকে, জাস্ট এই সিম্পল ধরনের কেমিস্ট্রি একটা অ্যাডভান্সড কোশ্চেন দেখলি যে এটা এরকম ভাবে সলভ হয়ে গেছে, তুই কিছুই বুঝতে পারলি না, জাস্ট ওটাকে কপি পেস্ট করে চ্যাট জিপিটি বললি আমাকে জাস্ট বুঝিয়ে দাও, লাইন টু লাইন বুঝিয়ে দাও। যখন তুই বুঝতে পারছিস না, তখন যদি তুই জিনিসটাকে অ্যাটলিস্ট মাথার মধ্যে ক্লিয়ার করে নিস না, পরে গিয়ে দেখবি ওই জিনিসগুলো যখন আবার আসবে ফিরে, তখন না ডাউট হবে না। তো ক্রিটিক্যাল থিঙ্কিং তখন তোর কাছে কাজে দেবে যখন তোর ডাউটস গুলো ক্লিয়ার হবে। তো ডাউটস গুলো ক্লিয়ার কর, আর এখন থেকে চাপ নিস না, চাপ নিয়ে তো লাভ নেই। ঠিক আছে দাদা, চেষ্টা করছি। আমার একটা কোয়েশ্চেন আছে, তুমি মেকানিক্স ভালোবাসতো যখন, তো মেকানিক্যাল কেমিক্যাল ওগুলো নিতে পারতে, ইনস্ট্রুমেন্টেশন কেন? আমি তো মেকানিক্যাল নিতাম,
আমি অ্যাকচুয়ালি বলছি আমি মেকানিক্যালি নিতাম, বাট দেন আমি আর আমার আরেক বন্ধু আমরা প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স আমরা রেজাল্ট পেয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট পেয়েছে। উই ওয়ার শক যে এত ভালো রেজাল্ট এসেছে। আমরা এক্সপেক্ট করছিলাম 1,500 2,500 এরকম কিছু র্যাঙ্ক আসবে, কল্যাণী টল্যাণীতে সিএসসি ফিএসসি নিয়ে নেবো, এরকম একটা হোপ ছিল যে 1,500 এলো, কল্যাণীতে সিএসসি বা আইটি যা পাবো সেটা নিয়ে নেবো। তারপরে রেজাল্ট বেরোলো, রেজাল্টে এত সুন্দর রেজাল্ট, আন্ডার 1000 রেজাল্ট চলে এসছে, ভেরি হ্যাপি, খুব খুশি। তো আমরা তখন রিসার্চ স্টার্ট করলাম আমাদের, যে ডিপার্টমেন্ট ওয়াইজ প্লেসমেন্ট কিরকম হয়। ফেসবুক খুলে, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে, সেই রেজাল্ট বেরিয়েছে, আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স বার করছি আমরা, ঠিক আছে। ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স বার করে দেখছি যে র্যাঙ্ক করছি যে কোন কোন ডিপার্টমেন্ট কিভাবে হচ্ছে। তো আমাদের এসেছিল এরকম যে সিএসসি, তারপর আইটি, তারপরে ইটিসি এর জায়গায় আইই চলে এসেছিল, বিকজ সেই বছর আই একটু এক্সেপশনালি বেটার প্লেসমেন্ট হয়েছিল, ঠিক আছে। তো আমরা তো দেখলাম আই খুব ভালো সেই দিক দিয়ে, আর আই পাচ্ছিও, ঠিক আছে। তারপরে আই এর এবার কোম্পানি বেসড অ্যানালিসিস করতে লাগলাম। কোম্পানি বেসড অ্যানালিসিস করার সময় দেখছি যে গেল, ইআইএল, তারপরে এই যে পিএসইউ গুলো আছে, গভর্নমেন্ট পিএসইউ, সেগুলো হায়ার করছে ডাইরেক্টলি ফ্রম ইনস্ট্রুমেন্টেশন ডিপার্টমেন্ট, যেখানে মেকানিক্যাল থেকে হায়ার করছে না। তো উই ওয়ার লাইক শক যে এইরকম বেনিফিট দিচ্ছে ডাইরেক্টলি আমাদেরকে এই ডিপার্টমেন্ট। আর ইনস্ট্রুমেন্টেশন আমি শুনিনি কোনোদিনও। তারপরে আমরা কারিকুলাম নিয়ে রিসার্চ করা স্টার্ট করলাম, কারিকুলামে এই টপিকস গুলো আছে। কারিকুলামে তখন আমাদের এআইএমএল ও ছিল, ইনফ্যাক্ট এখন হয়তো এআইএমএল টা আমাদের ওপেন ইলেক্টিভ করে দিয়েছে, তখন এআইএমএল ও ছিল। তো আমি দেখলাম ঠিক আছে, ডিপার্টমেন্টটা ভালো, কনসিডার করতে পারি। আর ইলেকট্রিক্যাল ইন্টারেস্ট ছিল না, বিকজ ইলেকট্রিক্যালের সাবজেক্ট শুনেছি সিনিয়রদের থেকে যে খুব ডিফিকাল্ট হয়, আর ডিফিকাল্টটা থেকে বেশি কি কারিকুলামটা খুব হেক্টিক হয়। তো ওই একটা চাপ মাথায় ছিল। তো ওই ভেবেই ইনস্ট্রুমেন্টেশন পরে গিয়ে স্পট রাউন্ডে পেলাম। ইনিশিয়ালি আমার কেমিক্যাল ছিল, কেমিক্যাল থেকে আমি ইনস্ট্রুমেন্টেশনে স্পট রাউন্ডে সুইচ করেছি। তো ওটাই। আমি না ইনস্ট্রুমেন্টেশনে গেছি, না আমি মেকানিক্যালে গেছি ভাই, আমি ডেটা অ্যানালিটিক্সে গেছি, পুরোপুরি একটা ডিফারেন্ট ফিল্ড, এটি গ্রেডের কোনো চান্সই নেই। তনুদা এখানে সেকেন্ড মোস্ট সিনিয়র, তোমার ইনস্ট্রুমেন্টেশন নেওয়ার কারণটা বলে দাও। আমার আমি ওই প্লেসমেন্ট রিপোর্ট দেখেছিলাম, ইনস্ট্রুমেন্টেশন ভালো পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। আচ্ছা সোমনাথ দা আমার ফার্স্ট সিনিয়র, ঠিক আছে। প্রথম আমরা অনলাইন মিটেই কথা বলেছিলাম, তখন কোভিড ছিল, আমাদের ক্লাস শুরু হতে দেরি হয়েছিল অনলাইনে। তো তখন যখন তোরা যাদবপুর ঢুকবি না, একটা সিনিয়র ইন্টারাক্ট হয় গুগল মিটে। তো সোমনাথ দার সাথে সেই প্রথম পরিচয়, তারপরে মানে প্রথম সোমনাথ দাই সিনিয়র আমার বুঝতে গেলে। তারপরে তো শান্তিনিকেতন যাওয়াও হয়েছে, ওখানে সোমনাথ দার সাথে ইন্টারাক্ট হয়েছে। এরকম সিনিয়র পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ভাই। আর বেস্ট যে তোমার এরকম মতো একটা জুনিয়র পাওয়া সিনিয়র। ভাগ্যের ব্যাপার। না না। আচ্ছা আর প্রশ্ন আছে কে করলি নে? বিশ্বরূপ বাকি আছে যদি মনে হয়, আর জেরিনও বাকি আছে। জেরিন আবার হিন্দি ভাষী, তো কোয়েশ্চেন থাকলে। দাদা আমি ক্লাস আচ্ছা দাদা আমার আরেকটা কোশ্চেন। আমার নাম বিশ্বরূপ রয় চৌধুরী। তো আমি একটা কোশ্চেন করতে চাই যে এই ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? সবাই তো মানে একটু মানে বললাম, আমি একদম একটা বেসিক কোশ্চেন করতে, ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? আচ্ছা বলছি। হ্যাঁ, কোনোদিন ভেবে দেখেছিস যে তোর ধরনের একটা কাজ করতে হবে তোকে, ঠিক আছে, এবার তুই একটা ল্যাবখোর মানুষ, তোর কাজটা করার ইচ্ছা নেই, তো সত্যি বলছি তোর ধরনের একটা জিনিসকে এখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে, তোর জাস্ট ইচ্ছাই হচ্ছে না যে তুলে নিয়ে আবার ওখানে নিয়ে যাবি। খুব বিরক্তিকর লাগছে তোর যে এতটা বিয়ে ক্যারি করে আবার নিয়ে যেতে হবে। তো ইঞ্জিনিয়ারিং এমন একটা ফিল্ড অফ লাইন যে যেখানে আমার প্ল্যাটফর্ম মানুষজন সিস্টেমস তৈরি করে টু মেক থিংস ইজিয়ার বা টু মেক থিংস পসিবল। আইদার ইম্পসিবল থেকে পসিবল করছি, বা ডিফিকাল্ট থেকে ইজিয়ার করছি, বা ইজিয়ার থেকে মোর ইজিয়ার, এরকমই। আর ইঞ্জিনিয়ারিং এ আরো একটা জিনিস যেটা হয় যে ধরনে কোন একটা জিনিস ভেঙে গেছে, কিন্তু আমাদেরকে সেই জিনিসটা এখনো ইউজ করতে, কোন একটা ধরনে ইয়ারফোনস, আজ ধরনে আমার ইয়ারফোনসটা ভেঙে গেল কোনো কারণে, বাট আমি তাও ইউজ করবো, দোকানে ঠিক করাতে নিয়ে যেতে ইচ্ছা করছে না, তো আমি জাস্ট ফেভিকুইক নিলাম, পিছন দিকটা জাস্ট লাগিয়ে দিলাম, অ্যান্ড দেন আই কন্টিনিউ টু ইউজ ইট ফর আনাদার ইয়ার, হাফ অ্যান ইয়ার অ্যান্ড হাফ। তো এই জিনিসটা কি জুগার। তো ইঞ্জিনিয়ারিং ইজ অলসো সামওয়াট জুগার, বিকজ ইঞ্জিনিয়ারিং এ এসে তুই বুঝবি যে দেয়ার আর লট অফ অ্যাজাম্পশনস দ্যাট উই টেক, ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনস থাকে অনেক জায়গায়, ছোট 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 অ্যাজাম্পশনস,
ফিজিক্সেও তুই অ্যাজাম্পশনস নিয়েছিস অবভিয়াসলি, বাট ইঞ্জিনিয়ারিং এসে দেখবি অ্যাজাম্পশনস গুলো একটু বেশি বেশি বড় অ্যাজাম্পশনস, কিন্তু আমরা নিই সেগুলো, ঠিক আছে, রুল অফ থাম করে আমরা সেই অ্যাজাম্পশনস গুলো নিই, আর সেগুলো কাজে দেয়, পরে গিয়ে কাজে দিয়েছে। এখনো আমাদের যে রেলওয়ে চলে বা যাই দেখছিস তুই, যে কোনো ইনস্ট্রুমেন্ট দেখছিস, সবকিছু চলছে বিকজ ইঞ্জিনিয়ার্সরা ওই ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনস গুলো নিয়েছিল। তো জুগাড় জুগাড় অ্যান্ড মেকিং থিংস পসিবল অ্যান্ড ইজিয়ার, এটাই ইঞ্জিনিয়ারিং, আর কিছু না। ওকে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আমি দেখলাম যে তুমি IEEE মেম্বার ছিলে, রাইট? সো আমার একটা কোশ্চেন হচ্ছে যে IEEE পার্কস কি, মানে ওয়াই শুড আই কনসিডার জয়েনিং IEEE? কারণ এই ইয়ারের রিক্রুটমেন্টে আমি পার্সোনালি টাইম ম্যানেজমেন্টের জন্য আমি রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারিনি। সো লাইক হোয়াট আর দ্য পার্কস, আই জাস্ট ওয়ান্ট টু নো। নেটওয়ার্কিং ইজ ওয়ান অফ দ্য মেজর রিজনস যে আমি IEEE জয়েন করছিলাম। তুই যখন IEEE তে ঢুকবি ইউ উইল রিয়েলাইজ যে IEEE তে শুধু আমাদের মতো ইয়াং প্রফেশনালস নেই, আমাদের বাদেও প্রফেসরস আছে, প্রফেসরস, রিসার্চার্স, ইঞ্জিনিয়ার্স, সব ডোমেইন থেকে, একাডেমিক হোক বা ইন্ডাস্ট্রি হোক, সব রকমের লোকজন আছে। অ্যান্ড দ্যাট ক্রিয়েটস আ ভেরি ইন্টারেস্টিং এনভায়রনমেন্ট। মানে ওই এনভায়রনমেন্টে তুই, তোর ধরনের রিসার্চে ইন্টারেস্ট আছে, ঠিক আছে, তুই একটা রিসার্চ পেপার পাবলিশ করতে যাচ্ছিস, তাহলে তুই IEEE যে নেটওয়ার্কটা আছে, ওই নেটওয়ার্কে কোনো একটা প্রফেসরকে কন্ট্যাক্ট করলি, যে প্রফেসর কোনো একটা প্রজেক্টের উপরে কাজ করছে, যে প্রজেক্টটা তোকে ইন্টারেস্ট দিচ্ছে, তারপরে তুই ওই প্রফেসরের আন্ডারে ওই প্রজেক্টটাতে কাজ করলি, পরে গিয়ে একটা রিসার্চ পেপার পাবলিশ হচ্ছে, যেখানে রিসার্চ পেপারের মধ্যে তোর নাম ধরে সেকেন্ড অথর বা থার্ড অথর হয়ে আছে, ঠিক আছে। এবার সেই রিসার্চ পেপারটা আবার কোথায় পাবলিশ হবে? IEEE এক্সপ্লোর পেজে। এবার যেহেতু তোর IEEE মেম্বারশিপ আছে, দ্যাট গিভস ইউ দ্য লেভারেজ যে তুই অলরেডি এই জিনিসগুলো জানিস, তোকে আর নতুন করে এই জিনিসগুলো বার করতে হচ্ছে না। তুই যখন একটা IEEE মেম্বার হচ্ছিস, তো সব থেকে বিগেস্ট অ্যাডভান্টেজ, মানে স্টুডেন্ট ব্রাঞ্চ তো বটেই, তুই স্টুডেন্ট ব্রাঞ্চের মেম্বার হলে তুই এই জিনিসগুলো জানতে পারবি, তারপরে কিন্তু IEEE মেম্বারশিপ নিবি। IEEE মেম্বারশিপ নেওয়ার পর এই যে পার্কস গুলো, এগুলো তুই পাবি। তো সব থেকে বিগেস্ট পার্ক আমি বলবো নেটওয়ার্কিং। আর শিখতে পারবি। তুই যখন আজ ডিজাইন টিমে ঢুকলি, আজ ডিজাইন টিমে ঢুকলে তুই ফটোশপ শিখতে পারবি, ফিগমা শিখতে পারবি, ক্যানভা শিখতে পারবি। ক্যানভা অতটা শেখার কিছু নেই, বাট ফিগমা এন্ড ফটোশপ তুই শিখতে পারবি, এন্ড দিস আর ভেরি ইম্পর্টেন্ট স্কিলস। তুই যদি টেক টিমে ঢুকিস, তুই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবি। তো ডেফিনেটলি তুই শেখার অনেক কিছু আছে। IEEE ইজ আ গুড প্লেস টু লার্ন। ওকে দাদা, যাক, থ্যাংক ইউ দাদা। তাহলে দাদা তোমার থ্যাঙ্কস এ লট দাদা। অনেক সময়টা দেওয়ার জন্য, টি শার্টটা একটু শো অফ করার জন্য। ইন্টেনশনালি এই মিটিংটার জন্য পড়েছি আমি টি শার্টটা, ঠিক আছে। আমিও ভাবছি যে এটা তো ওই টি শার্টটা, লোগোটা দেখতে পাচ্ছিস হয়তো, ব্র্যান্ড টি শার্ট। তো ঠিক আছে সোমনাথ দা, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, অনেক জ্ঞান পেলাম, সত্যি কথা অনেক কিছু জানলাম আমি এদের থ্রুতেও। তো আমার ইন্টারঅ্যাক্ট করে খুব ভালো লাগলো সবার সাথে। থ্যাংক ইউ। তো বাই, আর সবাই বাই বলেছে, thank you, দাদাকে দাদা। থ্যাংক Bye. ইউ দাদা, বাই থ্যাংক ইউ। চলো, বাই। থ্যাংক ইউ।